সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি দ্বিতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি, এবং এই ঘরে কিন্তু বুধ উচ্চ অবস্থায় চলে আসে। আর হচ্ছে কি লাভের ঘর, যেটা হচ্ছে একাদশ ঘর মিথুন রাশি, এটা সাধারণ রাশি। এই দুই ঘরের অধিপতি হয়ে এতদিন দ্বিতীয় ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছিল, সূর্যের সাথে অবস্থান করছিল, বুধাদিত্য যোগ, আবার উচ্চ অবস্থায় অবস্থান। এবার বুধ রাশি পরিবর্তন করছে, অক্টোবরের 3 তারিখে রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে হচ্ছে তুলা রাশিতে, যেটা তার মিত্র রাশি, এবং এখানে 23শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। তবে এই অবস্থানে মঙ্গলের সাথে জুতি তৈরি হচ্ছে, আর মঙ্গল আর বুধের সম্পর্ক হচ্ছে শত্রুতা। তো সিংহ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব পড়বে এই বুধের এই পরিবর্তন, কোন দিক থেকে সিংহ রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। বুধ এতদিন নিজের রাশিতে অবস্থান করছিল, এবার রাশি পরিবর্তন করছে। রাশি পরিবর্তন যে মুহূর্তে বুধ করবে সেই মুহূর্তে কিন্তু চিত্রা নক্ষত্রে থাকছে, আর এই গোচরটা কিন্তু 3টি নক্ষত্রই করবে, চিত্রা, স্বাতী, বিশাখা। এবং এই গোচরে বুধ আর মঙ্গলের যেরকম জুতি তৈরি হচ্ছে, সেরকম এই জুতির উপর আবার কিন্তু রাহুর দৃষ্টি থাকছে, আর সর্বোপরি থাকছে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি। সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো অবস্থান, কারণ দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো এই মুহূর্তে পড়ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। কারণ সূর্য বুধ আর মঙ্গলের উপর যেরকম পড়ছে, সেরকম রাহুর উপরেও পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। অর্থাৎ বুধের এই যে পরিবর্তনটা তৈরি হয়েছে, যেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেরকম আবার যে ত্রিকোণটা তৈরি হয়েছে সেটাও কিন্তু ভালো ত্রিকোণ, কাম ত্রিকোণ। অর্থাৎ মনের ইচ্ছা বাসনা কিন্তু এই সময়কালে পূরণ হবে, কারণ ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতিই হচ্ছে বুধ। সেরকম মঙ্গল হচ্ছে আবার সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ। মঙ্গল হচ্ছে 4র্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। এই দুটি গ্রহই কিন্তু জুতি স্থাপন করছে একদম পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘরে। তবে এই জুতির যে শুধু ভালো প্রভাবই পড়বে সেটাও না, অনেক দিক থেকে আবার এই সিংহ রাশিকে সাবধানেও থাকতে হবে, বহু দিক থেকে সাবধানে থাকতে হবে। কারণ এই জুতির যেরকম মঙ্গল হচ্ছে কি ঊর্জা, তেজ, ক্রোধ, একটুতেই রেগে যাওয়া, চটে যাওয়া, গণ্ডগোল, অশান্তি, বাগবিতণ্ডা। কারণ বুধ হচ্ছে কি বাণীর কারক, এখানটাতে এসে জুতিটা যে তৈরি হচ্ছে, এই জুতির উপর আবার রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। রাহু যতই ভালো অবস্থানে থাকুক, এর তো পাপ প্রভাব অবশ্যই দিবে, কারণ পাপী গ্রহ তো কিছু না কিছু পাপ প্রভাব দিয়ে দিবে। অতএব এই সময়কালে যেরকম ভালোর দিক উঠে আসছে, সেরকম কিছু দিক থেকে কিন্তু আবার খারাপ দিক উঠে আসছে। তবে বুধের এই যে পরিবর্তন হচ্ছে 3 অক্টোবরের 3 তারিখে, এই বুধের পরিবর্তনের সাথে সাথে কিন্তু অক্টোবর মাসে বহু পরিবর্তন হয়ে যাবে, শুধু রাহু আর কেতুকে বাদ দিয়ে। তা বাদে সবগুলো গ্রহই পরিবর্তন করবে। যেমন শুক্রদেবের পরিবর্তন হয়ে যাচ্ছে 9 তারিখে, শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে, উত্তরা ভাদ্রপদ থেকে চলে আসবে পূর্বা ভাদ্রপদে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র 8ম ঘরে অবস্থান করবে এই শনিদেবের তো ঢাইয়া চলছে না সিংহ রাশির এই সময়কালে, তো এই পরিবর্তনটা হচ্ছে। তারপরে মঙ্গল 13 তারিখে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র। এটাও একটা ভালো পরিবর্তন, কারণ মঙ্গল এই মুহূর্তে থাকছে কিন্তু রাহুরই নক্ষত্র, স্বাতী নক্ষত্রে। এটা একটা পরিবর্তন হচ্ছে। সূর্যদেব মাসের মধ্যভাগে পরিবর্তন করে নেবে, রাশি পরিবর্তন হবে, সূর্যদেবের পরিবর্তন হবে। তারপরে দেবগুরু বৃহস্পতির সবথেকে মহা পরিবর্তন, সবথেকে বড় পরিবর্তন হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির 18 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, একদম উচ্চ অবস্থায় চলে আসবে দ্বাদশ ঘরে। সেই সময়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আবার শনির উপর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজের সাধারণ রাশি মীন রাশিকে যেরকম দেখবে, সেরকম কিন্তু শনির উপর দৃষ্টি থাকবে। তো 9ম দৃষ্টিতে থাকে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা, আর শনির 10ম দৃষ্টিতে থাকে হচ্ছে কর্মের ফল। তো শনির উপর যেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, বিশেষ কৃপা লাভ করবে শনি এই সময়কালে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবে। সেরকম শনিরও কিন্তু ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশিতে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি যেটা 5ম ঘর ধনু রাশির উপরও দৃষ্টি থাকবে শনিদেবের 10ম দৃষ্টি। তো অর্থাৎ একটা অদ্ভুত সময় কিন্তু তৈরি হয়েছে এই সময়কালে।
এবং তারপরে আবার মঙ্গলের পরিবর্তন হবে 27 অক্টোবর, রাশি পরিবর্তন করে ফেলবে মঙ্গলের পরিবর্তনটা হতে যাচ্ছে। তো যাই হোক, বুধের এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে কিন্তু এই সিংহ রাশির যথেষ্ট আর্থিক দিক মজবুত হতে থাকবে। আর্থিক দিক মজবুত হতে থাকবে, আয় ইনকামের জন্য ব্যস্ততা বাড়বে, কর্মক্ষেত্রে যেরকম ছোটাছুটি বাড়বে সেরকম আবার যাত্রাও হবে, এবং যে যাত্রাগুলো হবে সেই যাত্রাগুলোতেও কিন্তু লাভদায়ক স্থিতি তৈরি হবে এবং তাতে ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে এই সিংহ রাশি। তো যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে চিত্রা নক্ষত্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের দুটি পরে হচ্ছে কন্যা রাশিতে, আর দুটি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে। তো কন্যা রাশিতে যখন এই চরণ দুটি পড়ে তখন কিন্তু বুধের প্রভাব থাকে, আর তুলা রাশিতে যখন চলে আসে তখন কিন্তু শুক্রের প্রভাব থাকে। তো শুক্রের প্রভাব থাকে, আর এই রাশির এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা দেব। খুবই পবিত্র নক্ষত্র, নির্মাণ কার্যের জন্য শ্রেষ্ঠ নক্ষত্র এই। কারণ বিশ্বকর্মা দেবের যে নির্মিত বস্তুর মধ্যে কোনো রকমভাবে কিন্তু বাস্তুদোষ থাকে না। অর্থাৎ এই সময়কালে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত, যে কোনো প্রোডাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সময় হতে যাচ্ছে। যে কোনো জায়গায় যে নির্মাণ কার্য হোক, সেই কার্যের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তাদের কর্মের দিক থেকে বিশেষ উন্নতি, একটা এগিয়ে চলার মনোভাব থাকবে, একটা আত্মবিশ্বাস থাকবে কর্মের প্রতি, যে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে যেরকম নিজের মেহনত, নিজের প্রতিভা, নিজের আকর্ষণ, এগুলো কিন্তু সমাজকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে এবং নাম যশ খ্যাতি এইখানটাতে যথেষ্ট লাভ করবে এই সিংহ রাশি। এবং এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু যে পুরুষার্থের কথা বলা হয়, যে সেটা কিন্তু হচ্ছে কাম অর্থাৎ মনের ইচ্ছা। আর এই সময়কালে এই দুটি গ্রহই কিন্তু কাম ত্রিকোণে অবস্থান করছে এবং তার উপর গুরুর দৃষ্টি থাকছে। তো যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই চিত্রা নক্ষত্রে। এবং এই সময়কালে মঙ্গল কিন্তু থাকছে আবার রাহুর নক্ষত্রে, অর্থাৎ মনের মধ্যে অ্যাম্বিশন, চিন্তা ভাবনা, এগুলো কিন্তু যথেষ্ট আরও উঠিয়ে দিবে কর্মের প্রতি। এরপরে আবার চলে আসবে 6 তারিখের পরে চলে আসবে হচ্ছে সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু কিন্তু সাথী নক্ষত্রে সবসময় পজিটিভ ফলটা দিয়ে থাকে। নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে বায়ুদেব। বায়ু যেরকম চারিদিকে ছড়িয়ে পড়ে, কোনো সময় এক জায়গাতে থাকে না, এই সময় কিন্তু সমাজে একটা বিশেষ প্রভাব পড়বে এই সিংহ রাশির। নিজের কাজের দক্ষতা, কাজের যে আকর্ষণ, কাজের যে একটা প্রসিদ্ধি, এটা কিন্তু লাভ করাবে এই সময়কালে রাহু। এবং এই নক্ষত্রের 4টি চরণই কিন্তু এই তুলা রাশিতে পড়ে। সাথী নক্ষত্র সবসময় কি করে, গতি প্রদান করে, এবং যে জায়গাতে এই জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি পুরুষার্থ, পরাক্রম, সামাজিক পরিচিতি, সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই নক্ষত্র। অর্থাৎ বায়ুর যে গুণ সেটা কিন্তু এই নক্ষত্রের মধ্যে থাকে। যেমন নিঃশ্বাস আর প্রশ্বাস নিতে গেলে যে বায়ুর যে একটা সাধারণ রূপ থাকে, সেরকম কিন্তু আবার ঝড় তুফান এগুলোও থাকে। অর্থাৎ এই সময়কালে একটা প্রসিদ্ধি পাওয়ার সময়। তবে এই নক্ষত্র থাকাকালীনও কিন্তু কিছু নেগেটিভ ইফেক্ট আছে। তো যাই হোক, সেটা সবার লাস্টে বলে দিব যে 3টি নক্ষত্রে কীরকম ইফেক্ট থাকবে, নেগেটিভ ইফেক্টগুলো। সময়কালে তীব্র বুদ্ধি সম্পন্ন হবে, বিচার বুদ্ধি ভালো হবে, দূরদৃষ্টি সম্পন্ন হবে, যে কোনো দীর্ঘকালীন যোজনা পাবে এবং সেইখানটাতে আবার সফলতা অর্জন করবে। আত্মনির্ভর হয় এই নক্ষত্র। বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে এই সাথী নক্ষত্র দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রের অ্যাম্বিশনটা সম্পূর্ণভাবে এগিয়ে চলা, অন্যদের থেকে একদম ভিন্ন রূপ হয়ে যায় এই নক্ষত্র। পুরুষার্থ মেনই জিনিস হচ্ছে অর্থ, টাকা পয়সা। অর্থাৎ এখানটাতেও কিন্তু টাকা পয়সার জিনিসটা চলে আসছে। আর যে মেন এলিমেন্ট সেটা কিন্তু দেখা হচ্ছে অগ্নিকে, অর্থাৎ আগুন। যে মনের মধ্যে যে তৈরি আগুন, সেটাকে বায়ু কি করবে, আরও তীব্র করে দিবে। আর সেই ঊর্জাটা মঙ্গলের মাধ্যমে প্রকাশ হবে, অর্থাৎ রাশিকে প্রভাবিত করবে। আর তার সাথে বুধের গুণ লেগে যাবে, আর তার সাথে লাগবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপা, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। অর্থাৎ এই সময়কালে এই শনির ঢাইয়া থাকাকালীনও সিংহ রাশির যথেষ্ট ভালো প্রভাব পড়বে নিজের কর্মক্ষেত্রে। এই নক্ষত্রে এমন একটি নক্ষত্র যে এই নক্ষত্রে কোনো কোম্পানির উদ্ঘাটন বা কোনো জিনিস মার্কেটে আসছে, লঞ্চ করছে, এইগুলো কাজগুলো যথেষ্ট ভালো হয়। অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্ট, বিজ্ঞাপন, এগুলো কিন্তু ভালো হয়। যারা বিমান সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বিমানে এয়ার হোস্টেড হোক বা বিমান সম্পর্কিত কাজ, সেই সমস্ত কাজের সাথে সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষ উন্নতির যোগ, বা বিদেশ সম্পর্কিত কাজগুলো ভালো হবে। যেহেতু শুক্র আর রাহুর প্রভাবটা থেকে যায়, তো অর্থকরী টাকা পয়সার দিক থেকেও কিন্তু এই যোগ ভালো। যারা ব্যাংকিং সার্ভিস করছেন, এবং বায়ু যেহেতু এক জায়গায় থাকে না, তো বাণী জিনিসটাও চলে আসছে। অর্থাৎ এই সময়কালে যারা মিউজিক ডিপার্টমেন্টে রয়েছেন, সেলসের কাজে রয়েছেন, মিডিয়াতে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভ্রমণ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বৃদ্ধি পেয়ে যায় এই সময়কালে যে কোনো লং টার্ম ইনভেস্ট করা যথেষ্ট ভালো হবে। আগামী দিনে সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে।
এটা হচ্ছে এই নক্ষত্রের মেন জিনিস। কোনো কোম্পানির উদ্ঘাটন, এই সমস্ত জিনিস এই নক্ষত্রে করা উচিত, বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষভাবে সফলতা পাওয়ার সময়। এরপরে বিশাখাতে চলে আসবে। বিশাখাতে আসবে 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বিশাখাতে থাকবে। 3টি চরণই থাকে তুলা রাশিতে, আর 1টি চরণ থাকে বৃশ্চিক রাশিতে। তো এইখানটাতেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই বিশাখা নক্ষত্র, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই সময় আবার মঙ্গলও বিশাখাতে থাকবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে 18 তারিখ পর্যন্ত। দেবগুরু বৃহস্পতিও পুনর্বসু নক্ষত্র, নিজের নক্ষত্র অবস্থান করছে। তো তারপরে আবার দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন যখন করবে তখন কিন্তু উচ্চ অবস্থায় চলে আসবে। খুবই ভালো অবস্থান। বিশাখা নক্ষত্র হচ্ছে যে রাজগেট, এক কথায় বলতে গেলে আগেকার দিনের যে রাজারা যুদ্ধ জয় করে আসতো তাকে যে একটা সংবর্ধনা দেওয়া বা একটা বিশেষ সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো। তো সেই রাজগেট কিন্তু এই বিশাখা নক্ষত্র। তো এই জিনিসটা বুঝাচ্ছে। এবং তার সাথে কি বুঝাচ্ছে, তার সাথে আরও একটি সিম্বল দেওয়া আছে, সেটা হচ্ছে কি, যে কুমারের চাকের মধ্যে যে মাটি দিয়ে সেই চাককে ঘুরিয়ে তার থেকে যে মাটির বস্তু তৈরি করে সেই মাটির বস্তুকে আবার রোদে ফেলে শক্ত তৈরি, এই যে একটা লক্ষ্য আর কি, যে একটা সেই জিনিসটা কাঁচা থাকতে থাকতে সেই জিনিসটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, এটাই কিন্তু বুঝাচ্ছে। অর্থাৎ জীবনে কিন্তু লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া, তাও কিন্তু সংঘর্ষ মাধ্যমে। তো রাজারা তো আগে রাজ্য জয় কি বিনা সংঘর্ষ তো করতো না। তো জীবনের সংঘর্ষ, জীবনের লক্ষ্য, এগুলো কিন্তু স্থির করে দিবে এই সময়কালে এই সিংহ রাশির ক্ষেত্রে। অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে, একটা বড় যে প্রাপ্তি যেটা কল্পনার বাইরে, হয়তো সেই জিনিসটা পেতে পারে এই সময়কালে এই সিংহ রাশি। এই জিনিসগুলো বুঝাচ্ছে এই নক্ষত্রের, এই বিশাখা নক্ষত্র। অতএব চারিদিক থেকে এই 3টি নক্ষত্রের অবস্থান, বুধের অবস্থান যথেষ্ট ভালো। এবার নেগেটিভ প্রভাবটা কোন দিকে পড়বে, যখন চিত্রাতে থাকবে তখন মানসিক অশান্তি, মানসিক দিক যথেষ্ট ভালো রাখতে হবে। কথাবার্তা নিজের সাথে ভালো রাখতে হবে, কথাবার্তা সমাজে উঠা বসা ভালো রাখতে হবে। যার তার সাথে যা পেলাম তাই বললাম, সেটা বললাম না। বাণী কিন্তু বিশেষ ফ্যাক্টর হয়ে যাবে নিজের কর্মক্ষেত্রে। অতএব এদিক থেকে সাবধান। ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটা উঠে আসছে, অতএব এদিক থেকে সাবধান। এই জায়গাগুলো, গুরুজন ব্যক্তিকে সম্মান দিতে হবে এবং নিয়ম নিষ্ঠা মেনেই কাজকর্ম করতে হবে। তারপরে যখন সাথীতে চলে আসবে স্বাতী নক্ষত্র, এই নক্ষত্র কিন্তু নিজের আলোচনা সহ্য করতে পারে না, একটুতেই মাথা গরম করে ফেলে। কেউ যদি কাউকে নিয়ে সমালোচনা করে তাহলে হয়ে গেল, একদম মাথা খারাপ হয়ে যাবে, গন্ডগোল অশান্তি করে নেবে। আর মঙ্গল বুধ কিন্তু এই নক্ষত্রে অবস্থান করছে, রাহুর দৃষ্টি থাকছে এই জ্যোতির উপর। তো রাহু কিন্তু ভস্যে ঘি ঢালার মতন করে দিবে, আরো তীব্র করে দিব গন্ডগোল অশান্তি। অতএব এদিক থেকে সাবধান। এবং যে কোনো ডিসিশন নিতে গেলে ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে কিন্তু নিতে হবে। উগ্র হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না, ঠান্ডা মাথায়। এবং কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকেও পরামর্শ নেওয়া উচিত এই সময়কালে, কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করছে, লাভের ঘরে অবস্থান করছে, এবং একাদশ ঘর থেকে গুরুজনকে দেখা হয়। অতএব যে কোনো কাজ করতে গেলে লাভ কিন্তু ওই গুরুজনের আশীর্বাদ এবং গুরুজনের সাথে ডিসকাস, আলোচনা, এগুলোই নিয়ে আসবে। অতএব এগুলো করা উচিত, অসম্মান করা উচিত না কোনো সময়। তারপরে যখন বিশাখাতে চলে আসবে, তো বিশাখার আবার মেন জিনিস হচ্ছে কি, যে কোনো কিছু জীবনে প্রাপ্তি ঘটার পরও মনে হয় যে যদি আরও কিছু পেতাম, যদি আরও একটু যদি এর সাথে লাগিয়ে যেত তাহলে খুব ভালো হতো, এরকম জিনিসটা হয়ে যায়। তো এইখানটাতেও বিশাখাতে যখন থাকবে, গুরুর দৃষ্টি থাকছে, তো মন কি বলবো, চোখ ভরে তো মন ভরে না, এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। যে নিজের লক্ষ্য যখনই পৌঁছে গেল তখন অন্য একটা টার্গেট, যে ওইখানটাতে আমাকে যেতে হবে। এদের অ্যাম্বিশনটা কিন্তু এরকম থাকে। তো এদিক থেকেও সাবধান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই জ্যোতির বিশেষভাবে প্রভাব পড়বে নিজের বাণীর উপর, নিজের কথাবার্তার উপর, নিজের ধৈর্যের উপর। অতএব এগুলো কিন্তু দেখতে হবে সিংহ রাশিকে। সিংহ রাশি হচ্ছে কি, সবসময় সম্মানের খিদা থাকে, যার তার সাথে মিশতে পারে না, এটা হচ্ছে সিংহ রাশির মাইনাস পয়েন্ট। তো এই দিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে, তাহলে যথেষ্ট ভালো সময়। এই সময়কালে অবশ্যই প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।